জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতার আজকের এপিসোডে এসছে শঙ্করীদি। নমস্কার। এপিসোডটায় আমার সাথে যেমন শঙ্করীদি রয়েছেন, তেমন এটা কিন্তু আপনারা ভাববেন না যে এখনো অবধি কেন দীপশ্রীর মুখটা দেখানো হচ্ছে না, দেখানো হবে। আর সে আমাদের মধ্যে উপস্থিত আছেই। নিজের দুঃখ কষ্ট মানে ভেতরকার যে সমস্ত মানে ব্যাড ফিলিংস, নেগেটিভিটি যা কিছু আছে, মন খারাপের কথা, সেগুলো আমাদের সবার সাথে শেয়ার করে নিয়ে মনটাকে হালকা করে এখান থেকে অনেকগুলো গিফট সাথে নিয়ে বাড়ি ফেরা, তাই তো? একদম একদম। কেমন লাগছে বলো? লাগছে খুব ভালো। আমি প্রতিদিনই এপিসোডগুলো দেখি এবং এইরকম একটা প্ল্যাটফর্মে মনোমিতার মতো এই প্ল্যাটফর্মে আমাদেরকে সুযোগ করে দেওয়া সত্যি খুব 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 ভালো লাগছে। প্রত্যেকটা নারীর জীবনে একটা আপ অ্যান্ড ডাউনস আছে, কিন্তু আমার জীবনের ঘটনাটা হচ্ছে একদমই অন্যরকম। মানে আমি 18ই এপ্রিল, সেটা ছিল মঙ্গলবার, ঠিক ভোরবেলা যখন, কোন বছরে? এই 2023। আচ্ছা, 2023 18ই এপ্রিল। তখন আমি ভোরবেলা ঘুম থেকে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, আবার এই পাশেই শুয়েছি আমি আর আমার হাজবেন্ড। এবার আমার তো একটা অফিস বেরোবার একটা তাড়া রয়েছে, তো হঠাৎ করে আমি দেখছি আমার এখানে আমার বাড়ির গোপাল এসে গেছে। গোপাল এসে বলছে কি, ঠিক গোপালের বাঁ হাতটা দিয়ে আমাকে বলছে কি, হাতটা না আমার ভেঙে গেল, ঠিক এরকম করেই বললো। আমি হঠাৎ করে ঘুমটা আমার ভেঙে গিয়েছে। ওঠার পরে আমি যেই ঘুমটা ভেঙে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে বললাম গোপাল কোথায়, মাথার সামনে খুঁজছি, দেখি না মাথায়। তখন আমি চট করে ঠাকুর ঘরে গিয়ে দেখি না, গোপাল তো ওখানে আছে। তাহলে আমি এটা কি দেখি, গোপালের হাতও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো তাহলে এটা কি দেখলাম, এটা বুঝতে পারছি না। না বুঝতে পারার পরে আমি না, মনটা খুব খারাপ, কিন্তু আমি অফিস চলে গেলাম। অফিসে গিয়ে যখন আমি অফিসের পার্টটা আমি বিদেশটাই দেখি, তা আমি যখন দেখছি তখন আমি 23টা বিল আমি কম্পিউটার থেকে বার করেছি, ওটা সিগনেচার করতে দেবো। আমি স্যারের রুমে যাচ্ছি, ম্যাডাম আসুন। আর ঠিক রুমের কাছে একটা বড় পেটি রেখেছি। আমি না দেখে ধপ করে পড়ে যাই। যখনই পড়ে যাই আমি, এই হাতটা আমার সঙ্গে সঙ্গে পুরো ভেঙে গেল। এইটা যে হাতটা ভেঙে গেল, আমি কাঁচটাও পড়ে গেল। আমি পড়ে গিয়ে আমার মাথাটা ঘুরে গেছে। আমি আর উঠতে পারছি না। অফিসের এই 22-23 জন মিলেও আমাকে আর ওঠাতে পারছি না। আমি কিন্তু একটা কথাই বলছি, আমার হাতটা ভেঙে গেল। মানে আমার তখন মাথায় ওটাই আসলে যে আমাকে যেটা গোপাল স্বপ্ন দেখালেন তাই। বাঁ হাতটাই দেখি। হ্যাঁ, বাঁ হাতটাই দেখিয়েছে, বাঁ হাতটাই হয়েছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে আমাকে নার্সিংহোমে নিয়ে গেল, অফিসে গাড়ি করে এক্স রে করলো। এইখান থেকে কাঁধ থেকে কোনি পর্যন্ত এটা 3 টুকরো। বাপরে বাপ। আচ্ছা, শোল্ডার বোনটা আমার হচ্ছে 2 টুকরো। আর এই যে আমাদের বলটা, এটা এখানে, আর এই বলটা এখানে চলে এসেছে। এবার বল জয়েন্ট গুলো এরকম ভাবে এনজিও, হ্যাঁ, আর আমি ডিসলোকেটেড, হ্যাঁ একদম ভেঙে ডিসলোকেটেড, ভেঙে চিন্তা করা যায় না। এবার তো সেখান থেকে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাঙার সাংঘাতিক, মাথাটা ঘুরে গেছে, মাথাটা মাথাটা ঘুরে যাওয়াতে অজ্ঞান হয়ে গেছে। তারপর যখন জল টল দিল তখন কিন্তু আমি আর ব্যথাতে বুঝতে পারছি না। তারপরে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে গেল, এক্স রে করলো। এক্স রে করে স্যার ম্যাডাম অফিস স্টাফরা গিয়েছে, দেখে বলছে আপনারা এক্ষুনি হসপিটালে ওনাকে নিয়ে যান, ওনার এক্ষুনি অপারেশনের প্রয়োজন। আমাকে তো বলছেন না, ম্যাডামও বলছেন না, স্যারও বলছেন না। তারপর আমার বাড়িতে ফোন করা হলো, আমার ছেলে আসলো, নিয়ে গেল। সঙ্গে সঙ্গে বললো যে এটা আপনার অপারেশন করতে হবে, অ্যাডমিট করে। আমি 5 দিন আমাকে অ্যাডমিট রাখলো, কিন্তু অ্যাডমিট রেখে ওনারা বললেন যদি আমাদের এটা অপারেশন হয় তাহলে কি হবে, এই হাতটা আমি আর কোনোদিন এটা স্টিফ হয়ে যাবে, এটা আর কোনোদিন আমি ওঠাতে পারবো। আচ্ছা, মানে স্টিফ হয়ে যাবে না, মুভমেন্ট আর হবে না। তখন ডক্টর মানে পিয়ারএস হসপিটাল সোমনাথ দে বললেন যে আমি একটা ম্যাডাম আপনাকে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ফিক্সড, মানে হাতটাকে এমনি যে ব্যাগে ঝুলানো ছিল সেটা না, আমি দেখাবো এইরকম করে। আর হাতটা যে ভেঙে গেল, এইটা না পুরো নীল হয়ে গেল হাতটা, মানে পুরো রক্তটা চলে গেছে।
এইরকম করে আমাকে 8 মাস হাতটা বেঁধে আমি বিছানায়, ইনজেকশনও নিতে হচ্ছে, হ্যাঁ ইঞ্জেকশন ওষুধ মানে আর তো মানে গ্যাবাপিন মানে মাথা ঘুরে যাচ্ছে তো ঘাড়ের জন্য। তখন আমাকে কি করলো নিয়ে গেল, তখন বসম যখন হলো আমি না এবার বিছানায় বসে বসে না আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি তো কর্মঠ মেয়ে, আমার তো দুটো হাত চলে, কিন্তু আমি তাই ভাবছি আমি কী করে করব, 8 মাস আমাকে বেডে থাকতে হবে, আর আমার মানে পড়ে গিয়েছে, এবার আমার স্নান করতে পারবে না, আমার চুলটাও খুব বড়। তখন আমি বললাম কী করে আমি স্নান না করে থাকবো কী করে ডাক্তারকে। তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে আমি ডাক্তারবাবু একবার পারমিশন দিন, স্নানটা ওকে করিয়ে দেবো, মাথা জল ছাড়া দিতে পারি। যা হোক বাড়িতে আসলাম আমি, তো এবার আমার হাজব্যান্ডকে বললাম এত বড় চুলটা তুমি আমাকে এইটুকু করে দাও যাতে আমি এক হাত দিয়ে এরকম করে আঁচড়াতে পারি। তখন আমার হাজব্যান্ড ছোট করে দিল, এখন একদম ছোটোই আছে, যাই হোক তা করে দিল। কিন্তু ওই যে আমার একটা ভেতরকার কষ্ট, আমি কোনোদিন আর হাতটা তুলতে পারবো না। আমি রান্না ভালোবাসি, রান্নার জগতে আমি এই জায়গাটায় আমি দু হাতে কম্পিউটার করতে পারবো না, আমার একটা খুব খুব কষ্ট হলো, ডিপ্রেশন হয়ে গেছে। কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলতে পারছি না, কাউকে বলতে পারছি না, ছেলে হাজব্যান্ড সবাই করছে, মানে এমনকি আমাকে চুলটা ওরা বেঁধে দিচ্ছে, মানে খাবার দিয়ে দিচ্ছে, জামা কাপড়টা পরিয়ে দিচ্ছে, ম্যাক্সি ছাড়া তো কিছুই করতে পারতাম না, কাটা দড়ি ম্যাক্সি, এখানে দড়ি কাঁধের ম্যাক্সি। আমার যখন 6 মাস হলো বিছানা থেকে, তো সবই বিছানায়, তারপর 8 মাস হলো, আমি না 8 মাস পর থেকে না আমার হাজব্যান্ড আমাকে খুব বকতো, ইচ্ছে করে করে আমি করতাম যে আমাকে তো দাঁড়াতেই হবে, অ্যাক্টিভিটি না করলে আটকে যায়। অনেকের না পায়ের প্রবলেম থাকলে না অনেকদিন বন্ধ থাকলে তারা নতুন করে হাঁটার মতো করে হাঁটা শেখে। তেমনি হাতের ক্ষেত্রে অ্যাকশনে আসতে কিন্তু একটা টাইম লাগে। তারপরে আমি এবার তখন আমি গোপালকে ঠাকুরের ঘরে গিয়ে আমি গোপালকে 3 মাস যখন, তখন আমি বললাম গোপাল তুমি তো আমাকে স্বপ্নে দিয়ে বললে যে হাতটা ভেঙে গেল, হাতটা তো আমার ভেঙে গেল, কিন্তু আমার এই হাতটা দিয়ে যতক্ষণ আমি জয় জগন্নাথ না করতে পারবো ততক্ষণ আমি কিন্তু তোমার পুজো দেবো না, আর আমি আমার যদি হাত ঠিক হয়ে যায় তবেই আমি বৃন্দাবন যাব। আমি গোপালকে বললাম রাধারানীকে তবেই আমি দর্শন করবো। তা ঠিক আমার 8 মাস গেল, 8 মাস 9 মাসের মাথায় আমি আস্তে 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 করে এক্সারসাইজ করতে করতে একদম পুরো জয় জগন্নাথ করতে পারলাম, মানে এই হাতটা নিজের চেষ্টাতে, যেটা ডাক্তাররা পর্যন্ত বলেছিল। কিন্তু এখন একটা সেটা কি হয়, এটা যদি চট করে পিছনে ঘুরে গেল আর সামনে আসলো না, আবার কাউকে ঠেলে ঠেলে ঘুরিয়ে ঘুরিয়ে বলটাকে মুভ লাগে না। হ্যাঁ লাগে তো, এরকম কিন্তু অনেকের পায়ের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে পা ঘুরে বাংলাদেশ থেকে ঘুরে যায়, আবার সেটাকে চলে যায়। এইবার তো সচরাচর শাড়ি পরতে মেয়েরা ভালোবাসে, আমিও ভালোবাসি, যেহেতু আমি শাড়িটা না পরাটা এখন বন্ধ করেছি। তার কারণ আমার যে ব্লাউজটা, এই হাতে ব্লাউজটা এই পর্যন্ত যাবে, আর এটা কিন্তু এখানে এসে থেমে যাচ্ছে, এখানটা একদম ঢিলা, তার কারণ আমার ব্লাউজটা হচ্ছে না তো, ফিটিংসটা করতে পারছি না। তখন আমি মনে করলাম যে আমাকে আমার পরিবর্তন করতে হবে। কীরকম পরিবর্তন? আমাকে আমার স্কার্ট, কারণ আমার পক্ষে যেটা সুবিধা মেয়েদের পক্ষে, আমি স্কার্ট পরিধান করলাম আর এই টপ, মানে আমাকে চেন নামিয়ে দিলাম এখান থেকে, আমি এর পরের বারগুলো এখানেও চেন দিয়েছি, মানে আমাকে ঢোকাতে সুবিধা হবে। তা সেটা থেকে আমি যে রিকভারি করেছি নিজের চেষ্টাতে আর ভগবানের পরিবেশের সাথে মানিয়ে নেওয়া হয় না, তেমনি আমার যে সিচুয়েশন সেই অনুযায়ী আমি ঠিক করব। মানে কেউ আমাকে দেখে হাসলো যে আমি কেন স্কার্ট পরলাম, আমি কিন্তু না এখন যেটা আসে যেটা নরমাল সবাই নিজে করে কমফোর্টেবল, নিজেটা ভালো থাকবো সেটাই করা উচিত। কে কি বললো, কে কি ভাবলো, তাতে কি আসলে একদমই না। এই যে তুমি এত মাস ধরে এত কষ্টটা সহ্য করেছো, এটা তো কেউ তোমার ভাগ নিতে আসেনি। ঠিক তো, সুতরাং কেউ যখন তোমার ভাগ নিতে আসেনি, প্লাস এখন যুগটাতে এগিয়ে গেছে, তুমি এখন কমফোর্টেবল, যেটাতে তুমি ভালো থাকবে সেটাই করবে। আমার হাজবেন্ডও তাই বলো, তোমার যেটা স্বচ্ছল হবে না, আমি ভালো হাজবেন্ড পেয়েছেন, এটা হ্যাঁ, মানে আমার হাজবেন্ড এই যে আমাকে একটা বছর করেছে, আমি এই হাত নিয়ে কম্পিটিশনে নেমেছি, মাস্টার শেফ কুকিং কম্পিটিশন। আচ্ছা মাস্টার শেফে কুকিং কম্পিটিশনে মিষ্টিতে সেকেন্ড হয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি এটা নিয়ে সোনি টিভিতে আমি IIHM গেছি, এখানে আমি মাস্টার শেফে সোনিতে আমি চান্স পেয়েছি, সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছি। কিন্তু আমাদের শেফেরা বললেন যে আপনাকে কোনো হেল্পিং হ্যান্ড করে দেওয়া হবে না, আপনাকে নিজেকেই করতে হবে, টস থেকে শুরু করে সব। তখন আমি বাধ্য হয়ে বললাম আমি কি করে করবো, একটা হাতে তো সম্ভব না, আমি বানাবো কিন্তু আমার সঙ্গে কেউ একটু সাপোর্ট দিলে, তো কড়াইটা আমি হাত দিয়ে নামাতে পারছি না। তখন আমি পিছিয়ে আসলাম, হ্যাঁ কুইট করলাম যে না আমি করবো না, এই গেমটা আমি যাবো না। কিন্তু আমি কিন্তু এই হাত নিয়ে আমার সাথে রবিবার 15 ডিসেম্বর আমি একটা কম্পিটিশন করেছি, ফার্স্ট হয়েছি। মানে এটা নিয়েই কিন্তু আমি করছি, যে এটা নিয়ে পিছিয়ে, এটাই তো সাকসেস স্টোরি। মানে আমাকে কেউ ডাউন করে রাখতে পারবে না, আমি মনের জোরে মানে এত অবস্টাকেলের মধ্যেও তুমি যে এইসব অবস্টাকেল গুলোকে
ফেস করেছো, শুধু ফেস করা নয়, অবস্টাকেল গুলো যে আমাদের মিতা আজকে ওভারকাম করেছে, এটা তো একটা বিশাল লাইফের অ্যাচিভমেন্ট। এই স্টোরিটাই আমরা চাই, আমরা একদম। এরকম স্টোরি চাই যাতে হ্যাঁ। মানসিক জোর অনেক বেশি। একদম। হ্যাঁ, আমি চেষ্টা করেছি রান্নার সাথে সাথে আমি একটা মশলা রাখবো। আচ্ছা মানে আমি অন্য কোম্পানির সাথে কথা বলেছি, খুব রিসেন্ট কথা বলেছি যে আমি ডিস্ট্রিবিউটর একটা নেব। আচ্ছা এই ডিস্ট্রিবিউটর নিয়ে কথা হয়েছিল ওদের সাথে, কেন আমি আমার হাজবেন্ডকে বললাম আমার রান্নার সাথে সাথে আমার রান্নার জগৎটা অনেকটাই, রান্না করতে গেলে মশলা তো লাগেই, তাহলে আমি এর সঙ্গে যুক্ত হলে আমি আরো মানে সবার সাহায্য পাবো। ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ নিয়েছো কোনো না কোম্পানি? এখনো নেইনি, নেব, কথা আচ্ছা, হয়েছে। মানে ওনার পরিকল্পনা রয়েছে, মানে উনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে ধীরে ধীরে যাচ্ছে, উনি কথা আরো বলছেন। একদম, খুব 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 ভালো, খুবই ভালো। ভালো, ভীষণ ভালো। এটা কিন্তু মানে একটা কি বলবো, ভীষণ পজিটিভ। আমি তো অ্যাটলিস্ট খুব পজিটিভ দিক দেখছি এর মধ্যে। চেষ্টা মানে করছি। আশা করছি তোমার এই নতুন লাইফটা ভীষণ ভালো হবে, এবং আমরা আমাদের মনোমিতার তরফ থেকে চাইবো নতুন লাইফে অনেক তুমি সাকসেস পাও। এবার আমি একটা কথা বলছি, এই যে হঠাৎ করে পড়ে যাওয়া, হাত ভেঙে যাওয়া, এই হঠাৎ করে যে দুর্ঘটনা হওয়া, এই হঠাৎ করে দুর্ঘটনা যখনই কারোর হবে তারপরের 18টা দিন আপনারা সাবধানে থাকবেন, এটা কিন্তু আমি অন্য এপিসোডে বলেছিলাম। আর আপনাদের ক্ষেত্রে বলবো, এরকম করে দুর্ঘটনা হওয়ার পেছনে কিন্তু বাড়ির ওয়েস্ট বা পশ্চিম দিকটা কারণ। তো আপনারা তো নিজেদের বাস্তুটা নিজেরা বোঝেন না, তাও আমি আপনাকে বলছি আপনাদের যে আপনারা দেখবেন যে বাড়ির পশ্চিম দিকে কি আছে, বাড়ির পশ্চিম দিকে কোনো নেগেটিভ জল জমা হয়ে আছে নাকি, মানে যে জলটা ধরুন সেপটিক ট্যাঙ্ক টাইপের জিনিস, বা যেখানে ধরুন নর্দমা, দেখুন ড্রেন গেছে, ড্রেনের মধ্যে অনেক সময় জল থাকে, ওয়েস্টে একদম দরজার বাইরেই কোনো নালা গেছে, সেখানে জল জমে থাকে, এরকম কিছু আছে নাকি সেটা লক্ষ্য করবেন, সেগুলোকে ঠিক করার চেষ্টা করবেন। আরেকটা কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে যে যদি দেখেন যে আপনাদের ওয়েস্টের দিকটায় প্রবলেম আছে, কারণ আমি এখন দেখেছি অনেকেই বাস্তু সম্পর্কে অনেকেই সচেতন হয়ে গেছে, বিভিন্ন বাস্তু লোকের কাছে তারা গিয়ে কিন্তু সঠিক পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন। তো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে আপনাদের বাড়ির ওয়েস্টের দিকটা খারাপ, তাহলে বাড়ির যারা আর্নিং মেম্বার, এক্ষেত্রে যেমন উনি আর্ন করতেন, তেমনি আর্নিং মেম্বার যারা আছেন, সে একজন হোক কি দুজন হোক, তাদের ক্ষেত্রে একটা টিপস বলবো, সেটা হচ্ছে পরপর 21টা উইক কালো ফিনাইলের বোতল বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে রেখে দিয়ে চলে আসতে হবে। কারোর হাতে দেবেন না, নর্মাল রেখে দিয়ে চলে আসবেন। এবং এটা কিন্তু কাউকে বলবেনও না যে এটা আমি দিলাম, কাউকে দিল, কোনো কথা না, জাস্ট রেখে দিয়ে চলো। কেউ যদি বলেন বলে আপনারা কাজে লাগিয়ে দেবেন, কারোর হাতে দেবেন। আরেকটি ইম্পর্টেন্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তুলসী গাছের ওপরে যে মঞ্জরি আছে, তুলসী মঞ্জরি, সেই তুলসী মঞ্জরি শুধু মঞ্জরিটুকু তুলবে, আর তার সঙ্গে সাদা চন্দনটা করবেন কি বেটে নিতে পারেন চন্দন পাটায়, অথবা চন্দনের গুঁড়ো পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে দেখবেন কোনো সাউথ ইন্ডিয়ার কোনো এম্পোরিয়াম এরকম জায়গা থেকে নেবেন, যাতে একটু অন্তত ভালো হয়। তো সেই জিনিসটা ওই তুলসী মঞ্জুরির সাথে পুরো ভালো করে মিক্স করবেন, অল্প একটু জল দেবেন, চন্দন পাটা যদি বেটে নেন তাহলে তো একটু জলও থাকবেই, এবার তুলসী মঞ্জুরি কিছুটা নিয়ে ওর মধ্যে জাস্ট ভালো করে লেপে নেবেন, নিয়ে সেটাকে শরীরের যে কোনো জায়গায় একটু প্রলেপ দেওয়ার মতো দেবেন। সেটা আপনি গলায় দিতে পারেন, যদি মনে হয় সামনে কেউ দেখবে ঘাড়ের দিকে দিতে পারেন, মানে মোট কথা শরীরে এই জিনিসটাকে কোথাও একটা টাচ করে। আমি তো সবাইকে বলবো মাথায় দিতে, কিন্তু সেটা অনেকে দিতে চায় না, যে এরকম দেখা যায় বলে, কারণ আমরা তো সিচুয়েশন অনুযায়ী চলি, কোথাও একটা যাচ্ছি এরকম করে মাথায় এরকম চন্দন এরকম প্রলেপ দিয়ে যাওয়াটা অনেকের অসুবিধা হতে পারে। তো এইটা কিন্তু আপনারা করতে পারেন, তো সেক্ষেত্রে আপনিও করতে পারেন। আপনার ক্ষেত্রে আপনি অন্তত শুধু চন্দনও যদি একটু টিকা একটু লাগান, সেটাও হেল্পফুল হবে, রিকভারি পিরিয়ডটাকে অনেক তাড়াতাড়ি করে দেয়। হ্যাঁ, আর ওনার ক্ষেত্রে আমি বলবো, ওনার ক্ষেত্রে এটা কি যে কোনো রোগের মেইনলি আমি এটা ওনার কথা ভেবেই যে টুকরো হওয়ার জায়গাটা বললাম, আর কারণ ওয়েস্টের প্রবলেমটা আছে, এই টোটালটা মিলে। কারণ আমি তো এখানে ডেট অফ বার্থ টাইম প্লেস দেখছি না, ওনার প্রবলেম হওয়ার পেছনে অনেক রকম কারণ আছে, তার মধ্যে আমি বাস্তুটা টেনে কতটা বললাম, কারণ সব কিছু এখানে দেখা সম্ভব না, হয়তো পরবর্তীকালে কখনো দিন আসবে আমি ল্যাপটপ নিয়ে বসে হয়তো বলবো কখনো, কিন্তু এখনো যেহেতু বলতে পারছি না, আমি যেটুকু পারছি বলছি। আরেকটা কথা বলছি, এই যে উনি গোপাল যেমন
ওনাকে স্বপ্ন দিয়েছে। এটার পেছনে কিন্তু আমি একটা কথা বলছি, এটাও কিন্তু একটা একটু টেলিপ্যাথি টাইপের বা একটু মানে নিজের একটা থার্ড সেন্স থাকার মতো কথা। কারণ আমরা যখন কোনো এই গোপাল বা এরকম ধরনের কোনো দেবতার প্রতি ডিভোটেড হয়ে যায়, সেই সারেন্ডারটা যখন আমাদের খুব ভালো মতো হয়, তখন আমরা কি হতে পারে এমন একটা সেন্স পাই। এই সেন্সটা যে শুধু ওনার এখনকার সেন্স তা নয়, হয়তো উনি আগের জন্মেও এরকম কোনো ডিভোশন, এরকম কোনো স্পিরিচুয়ালিজমের মধ্যে ছিলেন, যার জন্য ওনার এই থার্ড আই আজ্ঞাচক্রের পাওয়ারটা কিছুটা বেশি, যার জন্য উনি সেন্স করতে পারছেন। কিন্তু কোথায় কিভাবে হবে এই সেন্সটা কিন্তু আমরা করতে পারি না। তার জন্য আরও অনেক মেডিটেশন, আরও কিছু দরকার হয়। অনেক সময় আমরা পাস্ট লাইফ রিগ্রেশন করাই, যে কেন আমাদের এই প্রবলেম আসে বা কেন আমরা এটা পারি, অনেক প্রশ্ন থাকে সেগুলোকে সলভ করার জন্য। তো এটা আমি বলবো, যদি কোনো ঈশ্বরের প্রতি আপনাদের খুব ভালো লাগা থেকে থাকে, তাকে পুরো নিজের করে নিন, তার মধ্যে নিজেকে মিশিয়ে নিন। এখানে কিন্তু এটাই কিন্তু একটা মেডিটেশনের মতো। তো মিতারা, তাহলে তোমার জন্য আমার প্রশ্ন থাকছে আজকে, দীপশ্রী ওর যে সেকেন্ড টিপসটা বললো যে চন্দনের সাথে কিছু একটা মিশিয়ে সেটা বডির কোনো একটা পার্টে, আইদার সামনে ও পেছনে, কোথাও কোনো একটা পার্টে ওটা টাচ করাতে হবে। তো সেই জিনিসটা কি, চন্দনের সাথে কি মিশিয়ে বা কি লাগিয়ে সেটা বডিতে টাচ করানোর কথা দীপশ্রী বললো। এই উত্তরটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, আর দিয়ে চলে আসতে হবে তোমাদেরকে মনোমিতায়। হ্যাঁ, সেই সেম প্রসেসে সব থেকে সঠিক উত্তর এবং সর্বোচ্চ পরিমাণ মাসের শেষে গিয়ে যে তোমার উত্তর যেন আমাদের 8টা এপিসোডের 8টাতেই সঠিক থাকে, বা 8টা এপিসোডের মধ্যে 7টাতে যদি সঠিক থাকে, তাহলে তুমি পাবে অগ্রাধিকার আমাদের মনোমিতাতে আসার আগামী পর্বে। তো তাহলে মিতারা, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, এবং আমাদের যে এফবি পেজ রয়েছে মনোমিতা, সেটা কিন্তু ফলো করতে, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এবং তার সাথে আমাদের এই এপিসোড যেগুলো তোমরা ইউটিউবে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না। এবং সাথে জানাও তোমাদের মতামত কেমন লাগছে, আরো কি কি করলে মনোমিতা আরো ভালো করা যেতে পারতো বা আরো ভালোভাবে এগোতে পারতো। এই সমস্ত তোমাদের মতামতগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু চাই। তো চলো মিতারা, এবার যাই পুরস্কারের পর্বে। পুরস্কারের তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে তোমার জন্য। অদ্বিতীয়া বুটিকে সুন্দর জামদানিটা দিচ্ছে তোমাকে, দিব্যশ্রীটা খুব সুন্দর মেমেন্টো দিচ্ছে আজকের মিতাকে। মিতারা, তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। ধন্যবাদ, নমস্কার।